অনামিকা ওর আবেগ আবেগ মুখটার দিকে তাকান। অনামিকা নিঃশব্দে একটু হতাশ নিঃশ্বাস ফেলেন। বড় হবার ক্ষমতা না থাকলেও যে সেটা হতে চায় তাকে বাঁচানো কঠিন। অথচ এদিকে রাত বেড়ে যাচ্ছে। ছোট চাকরটা বারদুই ঘুরে গেছে দরজার কাছে, কারণ এই বসবার ঘরটি তার রাত্রের শয়ন মন্দির। কত কম ক্ষমতা আমাদের। নিঃশ্বাস ফেলে ভাবলেন অনামিকা, কার জন্য কতটুকু করতে পারি। আমরা হয়তো লোকের রোগের সেবা করতে পারি, অভাবে সাহায্য করতে পারি, সংসারে চলার পথের পাথর কাঁকড় সরিয়ে দিতে পারি, পায়ের কাঁটা তুলে দিতে পারি। কিন্তু কারো জীবনে যদি বিশৃঙ্খলা এসে যায়, যদি কারো মন তার নিজের শুভবুদ্ধির আয়ত্তের বাইরে চলে যায়, কিছু করতে পারার নেই। হয়তো কিছুটা শুকনো উপদেশ বিতরণ করে মনকে চোখ ঠাড়তে পারি, ভাবতে পারি অনেক তো বললাম, না শুনলে কি করব। তাছাড়া প্রত্যক্ষভাবেই বা কতটুকু করার ক্ষমতা আছে আমাদের, ভাবলেন অনামিকা। আমি কি ওকে সঙ্গে করে ওর সেই পলাতক স্বামীটির কাছে পৌঁছে দেওয়ার সাহায্যটুকুই করতে পারি? পারি না। মাত্র ওকে আর্থিক সাহায্য করতে পারি। খুব সন্তর্পণে বললেন, তা তুমি কি তার মানে তোমার স্বামীর ঠিকানা জানো? জানি। চিঠিপত্র দাও? নমিতার দু চোখ দিয়ে হঠাৎ জল গড়িয়ে পড়ে। আগে আগে অনেক দিয়েছি, জবাব দেয় না। একবার মামাকে একটা পোস্টকার্ড লিখে পাঠালো, ওখান থেকে যে কোনো চিঠিপত্র আসে আমি পছন্দ করি না, ব্যাস সেই অবধি। অনামিকা সেই অশ্রুলাঞ্চিত মুখটার দিকে তাকিয়ে দেখেন। অনামিকার নিজেকেই যেন অপরাধী মনে হয়, যেন এই মেয়েটার দুঃখের কারণের মধ্যে তারও কিছু অংশ আছে। সারা জীবন ধরে তিনি যা কিছু লিখেছেন তার অধিকাংশই মেয়েদের চিন্তার মুক্তির কথা ভেবে, কিন্তু মুক্তির পথটা কোথায় তা দেখিয়ে দিতে পারেননি। কিন্তু কেউ কি পারে সেটা? কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো সমাজসেবী? সামগ্রিকভাবে কিছু করবার ক্ষমতা এদের নেই। এবার ভেবেছি কোনো খবর না দিয়ে সোজা চলে যাব, দেখি কেমন করে তাড়িয়ে দেয়। অনামিকা চিন্তিত হন, বলেন, সেটা কি ঠিক হবে? বলেছে তো আশ্রম, সেখানে নিশ্চয়ই অন্য সাধু টাধু আছেন, তারা যদি। নমিতা প্রায় ছিটকে উঠে বলে, আপনার কাছে আমি নতুন কিছু শুনতে এসেছিলাম, অথচ আপনি আমার সব আত্মীয়দের মতোই কথা বলছেন। লজ্জিত হন বই কি অনামিকা, কিন্তু কি নতুন কথা বলবেন তিনি হঠাৎ পাগলা হয়ে যাওয়া মেয়েটিকে।